সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব মোদি ম্যাজিকে বাংলাদেশে ফিরছেন হাসিনা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইউনূসের মেটিকুলাস ডিজাইনে দেশে ভুয়া নির্বাচন, স্বীকার করল বিএনপি, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি জানতেন না জামায়াত, হঠাৎ কেন রাজপথে বিক্ষোভ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব কারাগারকে হত্যা কারখানায় পরিণত করা হয়েছে, অবৈধ ইন্টারিম থেকে বিএনপি, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব রিজওয়ানা হাসানের মন্তব্যে ঝড় উঠেছে বাংলাদেশে, সর্ষের মধ্যে ভূতটি আসলে কে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সংকট বৈশ্বিক, অব্যবস্থা দেশীয়, কাতারে হামলা, সম্ভাব্য অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সেনাকে আটক করা হয়েছে, ইরান, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব কুষ্টিয়ায় বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইসরায়েলের পর আমিরাতে মিসাইল ও ড্রোন ছুড়ল ইরান, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব সৌদিতে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন মন্ত্রিসভা এই রমজান মাসে আনাজপাতি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়ে আলোচনা হল। বরাবরের মতো এবারও রমজান মাস আসতেই নিত্য প্রয়োজনীয় বহু পণ্যের দাম বাড়তে শুরু করেছে বাংলাদেশে। এবার বিএনপি সরকার এটা নিয়ে পদক্ষেপ নিতে চাইছে। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের প্রথম কাজ হবে দ্রব্যমূল্যের দাম সহনশীল মাত্রায় ধরে রাখা, কোনোভাবেই যাতে বাড়তি দাম নিতে না পারে ব্যবসায়ীরা, সে ব্যাপারে সরকার উপযুক্ত পদক্ষেপ করবে। তবে যেটা বড় খবর সেটা হলো বাংলাদেশের সরকার পরিচালনা নিয়ে 180 দিনের নকশা তৈরি করে ফেলেছে বিএনপি। দলটির তরফে বলা হচ্ছে কয়েকদিনের মধ্যেই এই বিষয়টি সর্বসামক্ষে প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উল রহমান বুধবার একথা জানিয়ে দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাকি আওয়ামী লীগের নেতাদের অপরাধের বিচার কোন পথে হবে সেটাও জানিয়েছেন বাংলাদেশের আইনমন্ত্রী। বাংলাদেশের নতুন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বুধবার তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন, মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে, আমরা সেভাবেই দেখব। তবে আইনের কোনো অপব্যবহার যদি কোথাও হয়ে থাকে সেটাও দেখা হবে। অর্থাৎ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যে ভুরি ভুরি অভিযোগ ও মামলা দায়ের হয়েছে মোহাম্মদ ইউনূসের আমলে, তা নতুন করে খতিয়ে দেখা হতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার যে বিচার চলছে সেগুলিও খতিয়ে দেখা হতে পারে। তারেকের আইনমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, আইনের কোনো অপব্যবহার যদি কোথাও হয়ে থাকে সেটাও দেখা হবে। বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশের মতে তারেক রহমানকে যেমন মার্কিন চাপের মধ্যে কাজ করতে হচ্ছে, তেমনি ভারতের কূটনৈতিক চালও সামলাতে হচ্ছে। ফলে হাসিনা ইস্যুতে আপাতত ধীরে চলো নীতি নিয়ে চলছেন তারেক রহমান। ইতিমধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে, তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এই রায় এবং বিচার নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে, যা নিয়ে মোহাম্মদ ইউনূস কোনো হেলদোল দেখাননি। কিন্তু নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে এই বিষয়টি নিয়ে সতর্ক পদক্ষেপ নিতে হবে। হাসিনার পাশে দাঁড়িয়ে ভারত তার অবস্থান ইতিমধ্যেই স্পষ্ট করেছে। সেই সঙ্গে জানিয়ে দিয়েছিল কোনো অনির্বাচিত সরকার নয়, ভারত সরকার যা আলাপ আলোচনা করবে বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের সঙ্গে। ফলে এবার এই দায়িত্ব পালন করতে হবে তারেক রহমানকে। সেই দিক থেকে বাংলাদেশের নতুন আইনমন্ত্রীর বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। আগামী দিনে হাসিনা যদি বাংলাদেশেও ফিরে যান তাহলেও অবাক হওয়ার কিছু নেই বলেই মনে করছেন ওয়াকিবহল মহলের একাংশ। এদিকে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিং বা নির্বাচনী কারসাজির মাধ্যমে জনগণের রায় পাল্টে দেওয়ার অভিযোগ তুলে বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানের গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে ঢাকা মহানগর জামায়াতের উদ্যোগে এই মিছিল বের হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সংশ্লিষ্ট সূত্র বলছে, বিদায়ী অন্তর্বর্তী সরকারের ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন মেটিকুলাস ডিজাইন বা সূক্ষ্ম পরিকল্পনায় নির্বাচনে কারচুপি করা হয়েছে, যাতে জনগণের প্রকৃত ম্যান্ডেট প্রতিফলিত না হয়। তারা দাবি করেন, এই প্রক্রিয়ায় সৈয়দা রিজওয়ানা হাসান ও ড খলিলুর রহমানের ভূমিকা ছিল, যা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার চেষ্টা। এদিকে বিএনপির পক্ষ থেকেও নির্বাচনের পর একই ধরনের অভিযোগ উঠেছিল। দলের নির্বাচন পরিচালনা স্টিয়ারিং কমিটির মুখপাত্র মাহদি আমিন নির্দিষ্ট আসনে, যেমন ঢাকা ৮, ঢাকা ১১, ঢাকা ১৩, ঢাকা ১৬ ভোট গণনায় বিলম্ব, ফলাফল ঘোষণায় উদ্দেশ্যপ্রণোদিত দেরি ইত্যাদির অভিযোগ তুলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে অভিহিত করেছেন। বিএনপির কয়েকজন প্রার্থীও নিজ নির্বাচনী এলাকায় একই অভিযোগ করেছেন। ঢাকা ১৬ আসনের প্রার্থী আমিনুল হক পুনর্নির্বাচনের দাবি জানিয়ে ভোট জালিয়াতি ও ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলেছেন। ঢাকা ১১-এ এম.এ. কাউয়ুম এবং রংপুর ৪-এ এমদাদুল হক ভরসাসহ অন্যান্য প্রার্থীরাও অনুরূপ অভিযোগ তুলেছেন। নির্বাচনী ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কেন্দ্রভিত্তিক ভোটে বিএনপি ২/৩ বেশি আসনে, প্রায় ২১২+ আসনে জয়ী হলেও পোস্টাল ব্যালটের ফলাফলে সম্পূর্ণ বিপরীত চিত্র। রিটার্নিং কর্মকর্তাদের থেকে প্রাপ্ত তথ্য অনুসারে ২৯৯টি আসনের মধ্যে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা ২৫৫টি আসনে পোস্টাল ব্যালটে বিজয়ী হয়েছেন। বিএনপি প্রার্থীরা মাত্র ৪০টি আসনে এবং স্বতন্ত্ররা ৩টিতে এগিয়েছিলেন। পোস্টাল ভোটে প্রায় ১৫ লাখ নিবন্ধিত ভোটারের মধ্যে শতাংশ ৭০ প্রায় ১০,৬৩,০০০ ভোট দিয়েছেন। যাচাই বাছাইয়ে ৫৭,০০০-এর বেশি বাতিল হয়েছে। তবে এই পোস্টাল ভোট চূড়ান্ত ফলাফলে মাত্র ২টি আসন, সিরাজগঞ্জ ৪ ও মাদারীপুর ১ প্রভাবিত করেছে, যেখানে জামায়াত জোট প্রার্থীরা জয়ী হয়েছেন। এই বিপরীত ফলাফলকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের মধ্যে অভিযোগ উঠেছে যে অন্তর্বর্তী সরকারের মেটিকুলাস ডিজাইনে নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে, যাতে জনগণের প্রকৃত রায় বিএনপির বড় জয় পাল্টে যায়। জামায়াতের বিক্ষোভে এই ভোটকে ভুয়া নির্বাচন হিসেবে চিহ্নিত করে সাবেক উপদেষ্টাদের শাস্তির দাবি জানানো হয়েছে। রাজনৈতিক মহলে এই ঘটনা নতুন করে আলোচনা সৃষ্টি করেছে, যেখানে অনেকে মনে করছেন এটি অন্তর্বর্তী সরকারের পরিকল্পিত কৌশলের ফসল। এদিকে মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে কোমরে গামছা বেঁধে ঝগড়া শুরু হয়েছে তারেক সরকার আর জামায়াতের সঙ্গে। কিছুদিন আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দাবি করেছিলেন যে এই চুক্তির বিষয়ে জামায়াত জানে। তাদের সঙ্গে এই চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, চাওয়া হয়েছিল সম্মতি, তারা সম্মতি দিয়েছে। চুক্তি নিয়ে বিএনপির সঙ্গেও আলোচনা হয়েছে বলে দাবি করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত এই চুক্তির বিষয়ে বিন্দু বিসর্গ জানে না বলে যে দাবি করা হচ্ছে সেটা ভুল। তার কথায়, মার্কিন বাণিজ্য প্রতিনিধি প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেও কথা বলেছেন। এমন নয় যে চুক্তির বিষয়ে তাদের অন্ধকারে রাখা হয়েছে। যদিও বিএনপি থেকে কোনো বক্তব্য আসেনি। তাছাড়া খলিলুর বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী, ধরে নেওয়া যেতে পারে দল বা সরকার তার বক্তব্যের বিরোধিতা করে কোনো বক্তব্য দেবে না। পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটা হচ্ছে, আমরা তাদের বলেছিলাম যে আমেরিকার কটন দিয়ে তৈরি বা আমেরিকার ম্যানফেড ফাইবার দিয়ে তৈরি পোশাক আমরা তাদের কাছে পাঠাবো। সেখানে আমরা জিরো রেসিপ্রোকাল ট্যারিফ চাই। সেটা করতে তাদের সময় লেগেছে। এটা কিন্তু আমাদের স্বার্থে। দ্বিতীয় হচ্ছে রুলস অফ অরিজিন, তাতেও তারা সময় নিয়েছেন। অ্যাগ্রিমেন্ট আমরা করে রেখেছিলাম জুলাইয়ের ৩১ তারিখ এবং ১ তারিখে আমরা ২০% পেয়েছিলাম। সুতরাং এটা যে চট করে নির্বাচনের ৩ দিন আগে করা হয়েছে সেটা ঠিক নয়। পূর্বতন সরকারপ্রধান মোহাম্মদ ইউনুস ক্ষমতা ছাড়ার ৭২ ঘণ্টা আগে আমেরিকার সঙ্গে এই চুক্তি করে। খলিলুরের দাবি নস্যাৎ করে দিয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান। আমির তার পোস্টে বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি চুক্তি সম্পাদন করেছে, কিন্তু দুঃখজনকভাবে এ ধরনের কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি। আমরা বহুবার দাবি জানিয়েছিলাম যে সংসদ না থাকার কারণে সরকার বিভিন্ন জাতীয় ইস্যুতে যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে, ঠিক সেভাবেই আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। জামায়াতে আমির আরও লিখেছেন, কিন্তু তৎকালীন সরকার আমাদের সেই দাবিগুলোকে আমল দেয়নি। অতএব এ বিষয়ে আমাদের অবস্থান বেশ স্পষ্ট। এখানে কোনো ধরনের ধোঁয়াশা তৈরির সুযোগ নেই। জামায়াতের এই অবস্থানে মহা সংকটে পড়ে যাচ্ছেন খলিলুর রহমান। এদিকে পঞ্চগড় জেলা পরিষদের সাবেক সদস্য ও দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে দিনাজপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটি কি সত্যিই স্বাভাবিক মৃত্যু, নাকি কারাগারের ভেতরে আরেকটি পরিকল্পিত হত্যাকাণ্ড?
অবৈধ ইন্টেরিম প্রশাসন থেকে শুরু করে বর্তমান বিএনপি সরকার মিলে কারাগারের ভেতরে একটি সুসংগঠিত আওয়ামী লীগ নিধন প্রজেক্ট চালু করেছে। পরিকল্পিত অবহেলা, চিকিৎসা বঞ্চনা, মানসিক ও শারীরিক নির্যাতনের পাশাপাশি এমন কিছু ওষুধ ব্যবহার হচ্ছে যা সরাসরি হৃদযন্ত্রের ওপর প্রভাব ফেলে। বিশেষ করে ডিজিটালিস গ্রুপের হৃদরোগের ওষুধ নিয়ে গুরুতর উদ্বেগ দেখা দিয়েছে। চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়াই এই ধরনের ওষুধ ব্যবহার হচ্ছে জেলখানাতে, যেখানে শরীরে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন থাকে না, অথচ মৃত্যুকে সহজেই স্বাভাবিক হার্ট ফেলিওর বলে চালিয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে যেসব আওয়ামী লীগ নেতা স্থানীয়ভাবে অত্যন্ত জনপ্রিয় ও জনসমর্থন শক্তিশালী, তাদেরই একে একে টার্গেট করা হচ্ছে, যেন কারাগারকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিন্ত করার নীলনকশা বাস্তবায়ন করা হচ্ছে। প্রশ্ন এখন পুরো জাতির সামনে, কারাগার কি ন্যায়বিচারের জায়গা নাকি রাজনৈতিক প্রতিহিংসার গোপন মৃত্যুকূপ? এই ধারাবাহিক মৃত্যুর পেছনের সত্য উদ্ঘাটন ও জবাবদিহি এখন সময়ের সবচেয়ে বড় দাবি। কারাগার কি ন্যায়বিচারের জায়গা নাকি রাজনৈতিক প্রতিহিংসার গোপন মৃত্যুকূপ? এই ধারাবাহিক মৃত্যুর পেছনের সত্য উদ্ঘাটন ও জবাবদিহি এখন সময়ের সবচেয়ে বড় দাবি, এবং এই সকল হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মাটিতে হবে। এদিকে একটি বাক্য আর একটি সাক্ষাৎকার, আর তা নিয়ে তোলপাড় বাংলাদেশ, জন্ম দিয়েছে নতুন বিতর্কের। রিজওয়ানা হাসানের বক্তব্য কি উগ্রবাদ বিরোধী অবস্থান নাকি নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ের স্বীকারোক্তি? রাজনীতিতে একটি বাক্যই আগুন ধরিয়ে দিতে পারে পুরো মাঠে। হঠাৎ একটি বাক্য সামনে চলে আসে। তদারকি সরকারের এই সাবেক উপদেষ্টা বাংলাদেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময় ধর্মীয় উগ্রবাদী শক্তিকে মূল ধারায় আসতে দেওয়া হয়নি। তিনি বলেন, সমাজে একটি অংশ রাজনীতিতেও সক্রিয় থাকতে পারে, তবে আমাদের কাজ ছিল যাতে মূল ধারার আসতে না পারে, এবং সেই কাজটা আমরা করতে পেরেছি। রিজওয়ানা বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর দেশ জুড়ে নানা ধরনের অস্থিরতা তৈরি হয়। সে সময় মাজারে হামলা, বাউলদের ওপর নির্যাতন, মহিলাদের নিয়ে কটূক্তির ঘটনা সামনে আসে। ৫ আগস্টের পর পরিস্থিতি আমাদের জন্য খুবই চাপের ছিল। একদিকে ছিল বিশৃঙ্খলা, অপরদিকে আমাদের মূল্যবোধ। এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখাটা বেশ কঠিন ছিল, কিন্তু আমরা সেই ভারসাম্য রক্ষা করতে পেরেছি। নারীবিদ্বেষী বক্তব্যের প্রসঙ্গে তদারকি সরকারের এই সাবেক উপদেষ্টা বলেন, তিনি তার দীর্ঘ কর্মজীবনে এতটা নারীবিদ্বেষী ভাষা আগে শোনেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুধু নারী হওয়ার কারণে তাকে নানা আক্রমণের মুখে পড়তে হয়েছে বলে তিনি ওই সাক্ষাৎকারে উল্লেখ করেন। রিজওয়ানা আরও বলেন, একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে বিভিন্ন বিষয়ে মত বিনিময়ের সময় নারীর প্রতি উগ্রবাদ ও সাম্প্রতিক কিছু ঘটনার প্রসঙ্গ ওঠে। উপস্থাপক জানতে চান, মাজারে হামলা, বাউলদের উপর নির্যাতন ও নারীদের নিয়ে কটূক্তির ঘটনাগুলি তিনি কিভাবে দেখছেন। একই সঙ্গে অনেকেই এসব ঘটনায় উগ্রপন্থীদের সুযোগ দেওয়ার অভিযোগ তুলেছেন, এ কথাও প্রশ্নে উল্লেখ করা হয়। জবাব দিতে গিয়ে রিজওয়ানা হাসান বলেন, নারীদের নিয়ে কটূক্তি করা ব্যক্তিদের বিরুদ্ধে নারী সমাজ প্রতিবাদ জানিয়েছে, লিগ্যাল নোটিশ দিয়েছে এবং সরকারও বিষয়টি নিয়ে কথা বলেছে। ফলে সংশ্লিষ্টরা পরে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন। তদারকি সরকারের প্রাক্তন এই উপদেষ্টা বলেন, আমি বলেছি, যারা কটূক্তি করেছে সেই উগ্রবাদী শক্তি যেন মূল ধারায় প্রবেশ করতে না পারে। এই বিষয়ে নারী সমাজকে কাজ করতে হবে, অর্থাৎ নারী সমাজই এসব শক্তিকে মেইনস্ট্রিম করতে দেয়নি। রিজওয়ানার এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে জামায়াত। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, রিজওয়ানা হাসানের বক্তব্য আসলে নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের ইঙ্গিত। যদি কেউ বলেন রাজনৈতিক শক্তিকে মূলধারায় আসতে দেওয়া হয়নি, তাহলে প্রশ্ন ওঠে কিভাবে তা করা হয়েছে। এতে বোঝা যায় নির্বাচনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং কর্মকর্তাদের মধ্যে কোনো দলকে জয়ী করা বা পরাজিত করার কোনো পরিকল্পনা ছিল কিনা। এখানে নতুন বিতর্কের জন্ম দেয়, কারণ তাহেরের ভাষায় রিজওয়ানা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী হয়ে গিয়েছেন। যদিও কোনো শক্তিকে রাজনীতির মূলধারায় আসতে বাধা দেওয়া হয়ে থাকে, তাহলে সেই সিদ্ধান্ত কি দলগত সিদ্ধান্ত নাকি প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি রাজনৈতিক সিদ্ধান্ত নাকি প্রশাসনিক প্রতিরোধের কথা। এদিকে রাস লাফানে ড্রোন অ্যাটাক হয়েছে, আর সেই কম্পন এসে লাগছে ঢাকার রান্নাঘরে। বিষয়টা অতটা সরল মনে না হলেও বাস্তবতা মোটামুটি এটাই। কাতার এনার্জি এলএনজি উৎপাদন বন্ধ করে দিয়েছে, ফোর্স মাজ্জোর ঘোষণা হয়েছে, আর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কমে গেছে ৮৬%। প্রায় ৭০০ জাহাজ আটকে আছে দুই পাশে। পৃথিবীর যে প্রণালী দিয়ে ৪০% জ্বালানি যাতায়াত করে সেটা যদি কার্যত বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশের মতো দেশের কি হবে সেটা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। দেশে এখন গ্যাসের দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, সরবরাহ হচ্ছে ২৬৫ কোটি ঘনফুট।
এই ঘাটতির মধ্যে যে ৯৫ কোটি ঘনফুট আসছে এলএনজি থেকে, সেটার একটা বড় অংশ আসে কাতার থেকেই। পেট্রোবালার্স পরিকল্পনায় এবছর ১১৫টি কার্গো আমদানির কথা, যার মধ্যে কাতার থেকেই ৪০টি। গ্রীষ্মকাল আসছে, বিদ্যুতের চাহিদা বাড়বে, আর ঠিক এই মুহূর্তে সেই সরবরাহের পথটা অনিশ্চিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সরকারের কাছে মানুষের প্রত্যাশা থাকে একটা সুনির্দিষ্ট, বাস্তবসম্মত পরিকল্পনার। কিন্তু যে সরকার ফেব্রুয়ারির ১২ তারিখে প্রধান রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে একটা নির্বাচনী প্রহসনের মধ্যে দিয়ে ক্ষমতায় বসেছে, তাদের কাছ থেকে সেই প্রত্যাশা করাটাই হয়তো বাড়াবাড়ি। জনগণ যে নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, সেই নির্বাচনে জেতা মানুষগুলোর কাছে জনগণের জ্বালানি সংকট কতটা অগ্রাধিকার পাবে সেটা নিয়ে সন্দেহ রাখার যথেষ্ট কারণ আছে। আর বিএনপির কথা বলতে গেলে ইতিহাসটা একটু মনে করা দরকার। জিয়াউর রহমান সেনা ছাউনিতে বসে যে দলটা বানিয়েছিলেন, সেই দলটা বাংলাদেশের রাজনীতিতে যতবার এসেছে ততবারই একটা বিশেষ ধরনের ক্ষতি রেখে গেছে। জ্বালানি খাতে দুর্নীতি, ইসলামিক জঙ্গিবাদের উত্থানের মতো ঘটনা ও তাদের দায়মুক্তির সংস্কৃতি, বিদ্যুৎ গ্যাস খাতে লুটপাটের যে উত্তরাধিকার বিএনপি রেখে গেছে, সেটা এখনও এই খাতকে দুর্বল করে রেখেছে। এই মুহূর্তে বৈশ্বিক সংকটের মুখে দাঁড়িয়ে বাংলাদেশের জ্বালানি অবকাঠামো গত ১৮ মাসে যে ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, তার দায় শুধু আজকের সরকারের না, সুদখোর ইউনূসের অসরকারের শাসনামলে যে দুর্নীতি আর অব্যবস্থাপনা হয়েছে সেটারও। এখন দরকার ছিল সরকারের তরফ থেকে স্পষ্ট কথা বলা। কতটুকু মজুদ আছে, বিকল্প সরবরাহকারী কারা হতে পারে, স্পট মার্কেটে কেনার সক্ষমতা আছে কিনা, শিল্প আর গৃহস্থালির মধ্যে অগ্রাধিকার কিভাবে ঠিক করা হবে। এসব নিয়ে সরকারি পর্যায়ে কোনো দৃশ্যমান তৎপরতা নেই বললেই চলে। সচিবালয়ে গাড়ির বহর কমেনি, সরকারি বাসভবনের বিদ্যুৎ ব্যবহারে কোনো নির্দেশনা নেই, অথচ সাধারণ মানুষকে লোডশেডিং সামলাতে হবে। একটা সংকট যখন বাইরে থেকে আসে, তখন সরকারের দোষ সবটা না, কিন্তু সেই সংকট মোকাবেলার প্রস্তুতি না থাকলে সেটার দায় পুরোটাই সরকারের। বাংলাদেশ এখন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে, যেখানে বাইরের ঘটনার ধাক্কা এসে পড়েছে একটা অপ্রস্তুত, অবৈধ এবং জনবিচ্ছিন্ন সরকারের ঘাড়ে। এদিকে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সেনাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলী লারিজানি বাংলাদেশ সময় রোববার এক বিবৃতিতে বলেছেন, ১ সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়ার পর বেশ কয়েকজন মার্কিন সেনাকে আটক করা হয়েছে। তবে কতজনকে আটক করা হয়েছে সেটি স্পষ্ট করেননি লারিজানি। এছাড়া কিভাবে তাদের আটক করা হয়েছে, কোথায় আটক করা হয়েছে তাও খোলাসা করেননি ইরানের এ প্রভাবশালী কর্মকর্তা। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরানে মার্কিন সেনারা স্থল হামলা চালিয়েছে, এখন পর্যন্ত এমন কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে কুষ্টিয়ায় বিএনপি নেতা শফিকুল ইসলাম ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি ও ককটেল ছুঁড়েছে দুর্বৃত্তরা। শনিবার ৭ মার্চ রাত ৮:৩০টার দিকে উপজেলার দক্ষিণ রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে হেলমেট পরা ৪-৫ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর অফিসের সামনে তাকে গালিগালাজ করে। তারা উপজেলা যুবদল নেতা ও বালু ব্যবসায়ী উজ্জ্বল স্বর্ণকারকে খুঁজতে থাকে। এ সময় শফিকুল ইসলাম ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে ৬-৭ রাউন্ড গুলি করে ও ২টি ককটেল বিস্ফোরণ ঘটায়। অফিসের অন্য পাশের দোকানের বেশ কয়েকটি অ্যাকোয়ারিয়াম ভেঙে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় চা দোকানি শুকুর আলী আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার সময় পৌর ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা অফিসে ছিল। গুলিবিদ্ধ চা দোকানি শুকুর আলী বলেন, হঠাৎ করে ছোট একটি গুলি এসে আমার গলায় লাগে। বেশ কয়েকজন দুর্বৃত্ত গুলি ও ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। ভেড়ামারার ব্যবসায়ী আবুল হোসেন বলেন, আজ শনিবার সারাদিনই বালুঘাটের পরিস্থিতি নিয়ে ভেড়ামারার অবস্থা উত্তপ্ত ছিল। সকালে উপজেলার বাহাদুরপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। দুপুরের পর বাহিরচর ইউনিয়নের টিকটিকিপাড়ার বালুঘাটে বিএনপির একটি পক্ষ অন্য পক্ষের অফিস ভাঙচুর করে। এ সময় একটি পেলুটার সহ বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটে। মূলত আগের ঘটনার প্রতিফলনই রাতে ঘটেছে। এ বিষয়ে ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু বলেন, আমি অফিসের মধ্যেই ছিলাম। হঠাৎ আমার অফিস লক্ষ্য করে বাইরে থেকে ১০-১২ রাউন্ড গুলি বর্ষণ করে। যেহেতু আমি কাউকে দেখিনি, সেহেতু কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেটি বলতে পারব না। থানা থেকে পুলিশ এসেছিল, সব দেখে গেছে। ডাবলু বলেন, আমি রাজনীতির পাশাপাশি প্রথম শ্রেণীর ঠিকাদার। শত্রুতাবশত কেউ এমন কাজ করেছে, এই বিষয়ে আমি অভিযোগ জমা দেব। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। অবিস্ফোরিত ২টি ককটেল উদ্ধার করা হয়েছে। এতে একজন আহত হয়েছেন। তিনি বলেন, আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে রয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ দুর্বৃত্তদের ধরার জন্য কাজ করছে। এদিকে দখলদার ইসরায়েলের পর সংযুক্ত আরব আমিরাতে মিসাইল ও ড্রোন নিক্ষেপ করেছে ইরান। বাংলাদেশ সময় রোববার রাত 12:15টায় আমিরাত মিসাইল হামলার তথ্য জানায়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে,
এই মুহূর্তে ইরান থেকে আসা ড্রোন ও মিসাইল হুমকি প্রতিহত করার চেষ্টা করছে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মিসাইল ভূপাতিতে চেষ্টার কারণে বিস্ফোরণের শব্দ শোনা যেতে পারে বলেও সতর্কতা দেয় দেশটি। এদিকে সৌদি আরবে লক্ষ্য করে একের পর ড্রোন হামলা চালাচ্ছে ইরান। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সময় রোববার সকাল 6:30টার দিকে জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গত 1 ঘণ্টায় রাজধানী রিয়াদের পূর্ব দিকে 7টি ড্রোন ভূপাতিত করেছে। এই তথ্যের প্রায় 1 ঘণ্টা আগে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তাদের আকাশসীমায় পৌঁছানোর পর ইরানের 8টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। গতকাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছিলেন, উপসাগরীয় দেশগুলো ব্যবহার করে যদি যুক্তরাষ্ট্র কোনো হামলা না চালায় তাহলে তারা পাল্টা হামলা চালাবেন না। কিন্তু তার এ বক্তব্যের কয়েক ঘণ্টা পর ইরানে হামলা হয়। এরপর সৌদি সহ অন্যান্য দেশগুলোকে লক্ষ্য করে ইরান ফের পাল্টা হামলা শুরু করে।